এমপি আজিম হত্যায় কলকাতায় জিহাদের 12 দিনের রিমান্ড, ঢাকায় 3 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর। সিলেটের কৈলাস টিলার 8 নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান, দিনে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। ছুটির দিনে জমজমাট উপজেলা নির্বাচনে প্রচারণা, বিভিন্ন জেলায় নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোস্টার ব্যবহার। বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড়ে রূপ নিলে রোববার আঘাত হানতে পারে খুলনা, বরিশালে। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও ফয়সাল আলী সাজিকের প্রত্যেকের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারকৃত 3 আসামির প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ডিবি পুলিশ। তবে পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে 8 দিন করে মঞ্জুর করে আদালত। সংসদ সদস্য আজিম 12 মে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে প্রবেশ করেন। 13 মে তাকে হত্যা করা হয়। এই 9 দিন পর 22 মে হত্যাকাণ্ডের কথা আনুষ্ঠানিকভাবে জানায় দুই দেশের পুলিশ। আরও জানাতে রাজধানী মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, 3 আসামির তো 8 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আমরা দেখেছি আসলে গোয়েন্দা পুলিশ ঠিক দুপুর নাগাদ জুমার পরপরই কিন্তু এখানকার যেই এই মামলার সবচেয়ে আটককৃত যে 3 আসামি রয়েছে তাদেরকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে। কিন্তু এরপরে আমরা দেখেছি এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পরে ডিবির পক্ষ থেকে কিন্তু এই আসামিদের 10 দিনের রিমান্ড কিন্তু দাবি করা হয়েছিল। সেই প্রেক্ষিতে আদালত সেসব শুনানির পরে তাদেরকে 8 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই মামলার আসামি যারা আছেন, আসামিদের মধ্যে যেই নারী আসামি রয়েছেন তিনি কিন্তু আদালতে আজকে চিৎকার করে তারা নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছে তিনি এই ঘটনার সংশ্লিষ্ট না। কিন্তু আদালত সবকিছু শুনানির পরে তাদেরকে কিন্তু 3 দিনের রিমান্ড আজকে মঞ্জুর করেছে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রেখে আজকে কিন্তু আদালতে মূলত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে মূলত এই শুনানিটি হয়েছে এবং আসামিরা যে 3 জন রয়েছে, আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সিলাসি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি, এই 3 জন আসামিকে কিন্তু আদালতে আজকে তোলা হয়েছে এবং তোলার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারা কিন্তু তাদের যে যুক্তিতর্ক আছে সেগুলো কিন্তু তুলে ধরেছেন এবং যেটি আনা হয়েছে তাকে যেহেতু প্রথমে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে সেই বিষয় মাথায় রেখেই মূলত আদালত শুনানির পরে 10 দিনের রিমান্ড আবেদন করলে পরবর্তীতে 8 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। মূলত এই মামলাটি করেছিলেন মুনতারিন ফেরদৌস ডরিন, যিনি হচ্ছেন আনারের নিহত আনারের মেয়ে। তিনি কিন্তু মামলাটি করেছেন এবং পরবর্তীতে মামলার পরে কিন্তু গোয়েন্দা পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এরই মধ্যে বাংলাদেশ এবং ভারতে যৌথভাবে এখনও কিন্তু অভিযান চলছে এবং ভারতে যে একজন আটক আসামি আছে তারও কিন্তু রিমান্ড মঞ্জুর করেছে সেখানকার আদালত এবং তার যেই দেহের বাকি যে অংশগুলো এখনও পাওয়া যায়নি, খণ্ডবিখণ্ড অংশ, সেগুলো কিন্তু খোঁজে এরই মধ্যে গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং যে আসামিদেরকে আজকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দেওয়ার পরে কিন্তু তাদেরকে মূলত হচ্ছে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে এবং যেহেতু ধারণা করা হচ্ছে বেশিরভাগ মরদেহের অংশই বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে, তাদের কাছ থেকে যেমন বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে, সেই সাথে গোয়েন্দা পুলিশ বলছে প্রয়োজনে তারাও কিন্তু কলকাতায় সফর করবে এবং তারাও কিন্তু ভারতে গিয়ে এই বিষয়ে অধিকতর তদন্তের জন্য কাজ করবে। আজকে এখনকার যে পরিস্থিতি, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এই মামলার যেই আসামি যে 3 জন রয়েছেন ডিবির কাছে তাদেরকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাদেরকে পরবর্তীতে এখান থেকে কিছুক্ষণ আগেই নিয়েও যাওয়া হয়েছে এবং গোয়েন্দা পুলিশ যেটি বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আসলে মূল মোটিভ কী এবং কারা কারা জড়িত, এই ঘটনায় কত টাকা মূলত হচ্ছে চুক্তি হয়েছে কিংবা ঘটনার আদ্যপান্ত যা আছে সেই সব বিষয় কিন্তু গোয়েন্দা পুলিশ রিমান্ডে কিন্তু তাদেরকে গ্রেপ্তারকৃতদের এনে
মূলত তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে এবং খুব শিগগিরই এই বিষয়ে আর এই ঘটনার এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে এমনটা কিন্তু বলা হচ্ছে। আমি আপনাকে আরেকটু কিছু তথ্য যদি দেই, এই মামলায় সাসপেক্টেড যে আসামিগুলো আছে যাদের মধ্যে বেশ কয়েকজন মূলত সবচাইতে বেশি নাম যার আসছে আনোয়ারুল আজিমের যে বন্ধু শাহিন, তিনি কিন্তু এরই মধ্যে দেশের বাইরে চলে গিয়েছেন বলে আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি এবং তার বিষয়ে কিন্তু গোয়েন্দারা এরই মধ্যে কাজ করছেন এবং তার বিষয়ে কাজের পাশাপাশি তার সর্বশেষ পরিস্থিতি কোথায় এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনা কোথায় কোথায় করা হয়েছে এবং আর কারা কারা অংশ নিয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, সেই সব সার্বিক বিষয় নিয়ে কিন্তু গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে যেটি আসামিদের নিয়ে আসা হয়েছিল, আসামিদের নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখেছি আদালতে তোলার পর 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত কিন্তু প্রত্যেকেরই 8 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে। গোয়েন্দা পুলিশ তাদেরকে রিমান্ডের পর হয়তো আজকের পরে তারা আরও রিমান্ডে কী কী তথ্য পেলেন হয়তো আমাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবেন। সিএমএফ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। বাংলাদেশের সংসদ সদস্য আজিম হত্যায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। শুক্রবার সকালে বারাসাত আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে সাথে নিয়ে আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারের চেষ্টা চালায় সিআইডি, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাবশেষ মেলেনি। তাই দেহাবশেষ উদ্ধারের প্রয়োজনে জিহাদকে 12 দিনের রিমান্ড চায় সিআইডি। এদিকে এই মামলার সাথে সংশ্লিষ্ট না হলেও কলকাতার এক সরকারি আইনজীবী জানান, জিহাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা, মরদেহ গুম এবং আলামত নষ্টের অভিযোগে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। এমপি আজিম হত্যায় গ্রেপ্তার খুলনায় কসাই জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ডে নিয়েছে ভারতের সিআইডি। শুক্রবার এদিকে এমপি আজিম হত্যায় ভারতে গ্রেপ্তার খুলনার জিহাদ হাওলাদার প্রায় 1.5 বছর ধরে পলাতক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, গত বছরের শুরুর দিকে যশোরের একটি মামলায় বাড়িতে ডিবি পুলিশের অভিযানের পর থেকে জিহাদ ও তার বড় ভাই জাহেদ হাওলাদার পলাতক। কয়েক মাস পর ফোন করে জিহাদ তার স্ত্রীকে জানান ভারতে রঙের কাজ করেন তিনি। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই বলে দাবি পরিবারের সদস্যদের। জিহাদের বিরুদ্ধে দিঘুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। বাড়িতে নেই প্রায় 1.5 বছরের মতো, বাড়িতে নাই। আর কি জানি একটা সমস্যা হয়েছিল যশোরে, আমার সেজ বাসুরের সেই ঝামেলাতে একটু দৌড়দৌড়ি হয়েছিল, পরে ও বাসা থেকে চলে গেছে। কই গেছে জানি না। আমার সাথে গত 9 মাস আগে একবার আমার 2 মিনিট কথা হয়েছে, ছেলেটা কেমন আছে এটাই জিজ্ঞেস করছে, তারপরে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। এমপি আজিমের দেহাবশেষের খোঁজে এবার কলকাতা পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। এখন অভিযান চলছে হাতিশালার বর্জ্য খালে। আজিমকে হত্যার পর হাড় মাংস আলাদা করার কাজ এই জিহাদি করেছেন বলে ধারণা করছে কলকাতার পুলিশ। 13 মে দুপুর 2:53। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কলকাতার সেই নিউ টাউনের ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম। এ সময় তার সঙ্গে ছিলেন আরও 2 ব্যক্তি। জানা গেছে তাদের একজন শাহিন ভুইয়া। এর 26 ঘন্টা পর 14 মে বিকাল 5:11 একটি সুটকেস হাতে ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় শাহিনকে। ধারণা করা হচ্ছে ওই ট্রলি ব্যাগেই এমপি আজিমের খণ্ডিত মরদেহ। পরে আরও কিছু ব্যাগ হাতে বের হতে দেখা যায় ফয়সালকে। এরপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেন শাহিন। নাম প্রকাশ না করার শর্তে ওয়ারি জোনের এক ডিবি কর্মকর্তা বলছেন, এই ফ্ল্যাটেই হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। এদিকে গতরাতে গ্রেপ্তার জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙ্গর এলাকার কৃষ্ণমাটি সহ আশপাশের এলাকায় চলে এমপি আজিমের দেহাবশেষের খোঁজে অভিযান। পরে শুক্রবার সকালে এ কাজে কলকাতা পুলিশের সঙ্গে যোগ দেয় ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। পুলিশ বলছে, এমপি আজিমকে হত্যায় খুলনার জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয় মুম্বাই থেকে। সেখানে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন 24 বছরের এই তরুণ। আজিমকে হত্যার পর তার হাড় মাংস আলাদা করে ফেলা হয়েছিল। আর এ কাজ জিহাদি করেছে বলে দাবি কলকাতা পুলিশের। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে ঝিনাইদহে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। এ সময় ডরিন দাবি করেন, আনোয়ারুল আজিম স্বর্ণ চোরাচালানে জড়িত এমন কথা কখনো শোনা যায়নি। যার কথা উঠে আসছে শাহিন নামে যে ব্যক্তি,
তাকে ধরা হোক। হ্যাঁ, কান টানলে মাথা আসবে, তাকে ধরা হোক। এর উপরে যদি কেউ নৈপথ্যকারী থাকে, যদি কেউ পরিকল্পনাকারী থাকে, থাকতেই পারে, রাজনীতি করে থাকতে পারে না বলেন, থাকলে সেটা বেরিয়ে আসবে। এটাকে খতিয়ে দেখার জন্যই তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে তাকে যত দ্রুত সম্ভব তাকে দেশে নিয়ে আসে, তাকে আইনের আওতায় নিয়ে আসে বিষয়টি তদন্ত করুন। সিলেটে কৈলাসটিলা ৮ নম্বর অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি জানান, এই কূপে ৩৫০০ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ৩৪৪০ থেকে ৩৪৫৫ মিটার গভীরতায় নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে। এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি আরও জানান, আগামী ৩ মাসের মধ্যে এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ৩৪৪০ থেকে ৩৪৫৫ মিটার গভীরতায় নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে। এখান থেকে এখন টেস্টিং চলতেছে। এখন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলক প্রবাহ হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। ২৯ মেয়ের ভোটকে সামনে রেখে ১১১ উপজেলায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে চলছে মাইকিং। চট্টগ্রামে ৪ উপজেলার মধ্যে আনোয়ারা উপজেলা নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ও সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান জাভেদের সমর্থন নিয়ে ভোটের মাঠে আছেন ২ প্রার্থী। উপজেলার ৭৪ কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন। পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। এদের মধ্যে অনেকে নতুন মুখ। সবার মতো তারাও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সুষ্ঠু ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নিতে চাইছেন ভোটাররা। ভালো প্রার্থী চাই, ভালো লোক চাই, আমাদের উন্নয়ন হোক, আমরা শান্তি মেতা থাকতে পারি, শান্তিভাবে চলাফেরা করতে পারি। আমাদের এলাকার যারা সুষ্ঠু পরিবেশ, সামাজিক যে উন্নয়নমূলক কাজকর্ম, এরকম যারা ভালো কাজবাজ করবে, তো এরকম হলেই হবে আমাদের। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের মতো মহাযজ্ঞ শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সফল করা সম্ভব নয়। একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সমান অংশগ্রহণ করতে হয়। এ সময় তিনি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান। যার যার মতো এলাকায় যান, ভোটারের কাছে যান, ভোটারকে কিভাবে মনের মধ্যে ঢুকবেন তাদের এই চিন্তা করেন, তাদের বলেন কিভাবে তাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবেন, এই প্রতিশ্রুতিগুলো দেন। ওই সমস্ত ধুনপুন করে। জামালপুরে নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছে পলিথিনে মোড়ানো পোস্টার। রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে অতিরিক্ত টাকা খরচ করে বানানো পোস্টার শোভা পাচ্ছে নির্বাচনী এলাকা জুড়ে। পলিথিন পোস্টার নিষিদ্ধ হলেও তা মানছেন না প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দের দিন থেকেই জামালপুরে চলছে প্রচারণা। এর মধ্যে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা ছেয়ে গেছে ব্যানার ও পোস্টারে। তবে রোদ বৃষ্টি থেকে বাঁচাতে এসব পোস্টার মোড়ানো হয়েছে নিষিদ্ধ পলিথিনে। সংশ্লিষ্টরা জানান, সাদা কালো একটি পোস্টার বানাতে প্রার্থীদের গুনতে হয় প্রায় ৪ টাকা, আর রঙিন একটি পোস্টার বানাতে খরচ হয় প্রায় ৬ টাকা। পোস্টার পলিথিনে মোড়াতে খরচ হয় আরও ১০ টাকা। পরিবেশের ক্ষতির কথা চিন্তা না করে পোস্টার বাঁচাতে অতিরিক্ত টাকা খরচ করছে প্রার্থীরা। নির্বাচন কমিশনেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকজন প্রার্থী পলিথিন মোড়ানো পোস্টার সারা মাদারগঞ্জে ছড়িয়ে দিয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগে এই বিষয়গুলো চিন্তা করতেছে না যে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আমাদের মাদারগঞ্জের জন্য কি ক্ষতি হবে। বিগত নির্বাচনে আমি দেখেছি অনেক ড্রেন পরিবেশ দূষণ করে, ড্রেনগুলোতে, নদী নালাতে এগুলো পলিথিন মোড়ানো পোস্টারগুলো ড্রেনের ভিতরে ফেলানো হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 2 উপজেলায় 8 জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট 23 জন আছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনকে সামনে রেখে জেলার 32 ছাপাখানা থেকে 4 থেকে 5 কোটি টাকার পোস্টার ছাপানোর কথা জানান সংশ্লিষ্টরা। পোস্টারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বিষয়ে প্রার্থীরা ক্যামেরার সামনে কথা না বললেও বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার।
প্লাস্টিকে মুড়িয়ে পোস্টার টানানো বা ঝোলানোর কাজ করেন সেটা বেআইনি হবে। আমাদের নজরে আসলে সেই অনুযায়ী আচরণবিধিতে যে বিধানগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে আমরা প্রার্থীদেরকে প্রতীক গ্রহণের সময় বলে দিয়েছি যে পোস্টার ঝোলানোর সময় যেন প্লাস্টিকে না মোড়ানো হয়। পরিবেশ রক্ষার্থে এসব পলিথিনে মোড়ানো পোস্টার নির্বাচনের পর পুনর্ব্যবহার করা সহ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে 4 উপজেলার মধ্যে আনোয়ারা উপজেলা নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ও সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান জাবেদের সমর্থন নিয়ে ভোটের মাঠে আছেন 2 প্রার্থী। নির্বাচনী প্রচারণা নিয়ে আরও জানাতে চট্টগ্রামের আনোয়ারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, নির্বাচনী প্রচারণা কেমন চলছে? আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা? সবুজ, প্রচারণা কেমন চলছে জানাবেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা, ভোটাররা কি বলছেন? আপনারা জানেন তৃতীয় দফার যে ইলেকশন চট্টগ্রামের 4টা উপজেলা হবে, সেটা হচ্ছে আনোয়ারা, বোয়ালখালী, চন্দনের সঙ্গে পটিয়ায়। আজকে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আনোয়ারায়। এখানে আজকে যেহেতু শুক্রবার, এই কারণে সেখানে শেষ মুহূর্তের এক ধরনের প্রচারণা বলা চলে। এই আনোয়ারাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে 2 মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং বর্তমান মন্ত্রীর দ্বৈরথ চলছে। এখানে একটা পক্ষ, আসলে 2 পক্ষের এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে চেয়ারম্যান। এই কারণে এই আনোয়ারা কেন্দ্রটা খুবই উত্তেজনাপূর্ণ এবং আপনি দেখছেন এখানে এই পাশাপাশি প্রায় 8 কিলোমিটারের মধ্যে আজকে শুক্রবার যেহেতু 2 পক্ষেরই বড় সমাবেশ আছে এবং অনেকে আশঙ্কা করছেন এখানে অনেক সময় আশঙ্কাজনক দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এবং এক পক্ষে আছে, আসলে তারা দাবি করছে, একটা পক্ষ যেটা তৌহিদুল হক চৌধুরী, যিনি দোয়াত কলম মার্কা প্রতীকের প্রার্থী, তার সমর্থকরা দাবি করছে তাদের পক্ষে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আশীর্বাদ রয়েছে। অন্য পক্ষ যেটা কাজী মোজাম্মেল আনারস প্রতীকের, তার পক্ষরা দাবি করছে তার পক্ষে আয়েশা খানম। সব মিলিয়ে আসলে 2 মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যের যে পক্ষ দুটা আছে, এই কারণে আসলে এই আনোয়ারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং ভোটের দিন অনেকে আশঙ্কা করছেন এইসব কারণে সংঘর্ষের একটা আশঙ্কা করছে। এবং স্থানীয় ভোটার যারা আছে তারা বলছেন, তারা চাইছেন কোনো ধরনের সংঘাত ছাড়া যাতে ভোটটা তারা সম্পন্ন করতে পারেন। এবং সেই হিসেবে তারা বলছেন যেন কেন্দ্রে যাতে ভোটারের কোনো কমতি না হয়, এবং সবাই চাচ্ছেন, তারা বলছেন যাতে এটা ভোট উৎসবে যাতে পরিণত হয় আনোয়ারা, সেই হিসেবে তারা দেখছেন। এবং আমরা দেখেছি দিনরাত এখানে প্রচারণায় তুঙ্গে আছে। এবং আজকে বলা চলে যেহেতু শুক্রবার, শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছে 2 পক্ষের প্রার্থীরা। চট্টগ্রামের আনোয়ারা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আর তেমনটা হলে এটি রোববার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপটির এখনকার গতিপথ বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। সমুদ্রবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, যার কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা আরও শক্তি সঞ্চার করে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘণ্টায় 50 কিলোমিটার বেগে। ভূপগ্রহের চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে শনিবার নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। এর অগ্রভাগ মোংলা, সাতক্ষীরা, পটুয়াখালী উপকূল অতিক্রম শুরু করতে পারে রোববার ভোর থেকে, যার কেন্দ্র বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে। এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এই অবস্থায় ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে। যে মডেলগুলি আমরা চালাচ্ছি, সেই মডেলগুলি যেগুলি দেখতেছি আমরা, তাতে এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। উপকূল অতিক্রমের সময় জোয়ার থাকলে আছে জলোচ্ছ্বাসের পূর্বাভাস। আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা,
বরিশাল, পটুয়াখালী আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ, আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয়। এখানে সেই সমস্ত অঞ্চলে যদি ভারী বর্ষণ হয় তখন ওইখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাইরের বাজারে বেড়েছে মাছ ও মাংসের দাম, চড়া সব ধরনের সবজির দাম। সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। বাজার নিয়মিত মনিটরিংয়ের দাবি তাদের। চট্টগ্রামে গত সপ্তাহের মতোই এই সপ্তাহে ব্রয়লার 250, সোনালী মুরগি 380 ও দেশি মুরগি 650 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। কেজিতে গরুর মাংস 50 টাকা ও খাসির মাংসে 100 টাকা বেড়েছে। মাল কম আছে, চাহিদা বেশি, এই জন্য দাম বেশি বাড়বে। হাটে গেলে এখন গরু একটা নিতে গেলে হঠাৎ 4 মণ ধরে নিছি, এটা 20 কেজি কমে যেতে পারে, তো ওই পথটা 50 টাকা 100 টাকা বাড়ে যায়। বরিশালে এখনো চড়া কাঁচামরিচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। এছাড়া বেড়েছে সব ধরনের সবজির দাম। নিম্নবর্তী মানুষ যারা আছে তাদের তো ক্রয় সীমার অনেক ঊর্ধ্বে, এটা আমরা ক্রয় করতেই অক্ষম। সাধারণ মানুষ চলার মতো তো ক্যাপাসিটি নাই। সাধারণ যারা খেটে খায়, আমরা খেটে খাই, যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার লগে যেমন একটু ভালো, আর যারা নিম্নময় মানুষ বদলা দিয়ে ডেলি খায় তাগুলো ভালো না। বগুড়াতে কাঁচামরিচের পাশাপাশি বেড়েছে টমেটোর দাম। গত সপ্তাহ থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাঁচামরিচ অনেক বেশি দাম, ঊর্ধ্বগতি। পেঁয়াজের দাম, তারপরে ফুলকপি, পাতাকপি, এগুলো সব ঊর্ধ্বগতি। একই পরিস্থিতি রাজশাহী ও খুলনাতেও। দামের কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহ সংকটকে দায়ী করছে, তবে তা মানতে নারাজ ক্রেতারা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে সকালে উপজেলার ভট্টপুর এলাকায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী রূপচাঁদকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা জানায়, পরকীয়ায় বাধা দেয় স্ত্রী সালমা আক্তারের সঙ্গে প্রায় ঝগড়া হতো রূপচাঁদের। এরই জেরে বৃহস্পতিবার রাতে সালমাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে দেয় রূপচাঁদ। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নীলফামারীর ডিমলয় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে উপজেলার সুটিবাড়ি বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, 1.5 একর সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে একটি প্রভাবশালী চক্র। বারবার নোটিশ দিলেও তারা স্থাপনা সরায়নি। বাধ্য হয়ে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। রান ফর হেলদিয়া টুমোরো শিরোনামে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে 10 কিলোমিটারের মিনি ম্যারাথন। সকালে নগরীর সিআরবি শিরিষতলা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দৌড়বিদরা অংশ নেন। সুস্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে এমন আয়োজনের কথা জানিয়েছে আয়োজকেরা। কাকডাকা ভোরে চট্টগ্রাম মহানগরীর সিআরবি শিরিষতলায় 500-র বেশি দৌড়বিদ জড়ো হয়েছেন। এই দলে রয়েছেন 15 বছরের কিশোর থেকে শুরু করে 72 বছরের বৃদ্ধ। নারীদের উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো। চট্টগ্রাম রান 2024 নামের মিনি ম্যারাথনে দৌড়ানোই তাদের লক্ষ্য। ভোর 5টায় শুরু হওয়া ম্যারাথনে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ছিল শেষ পর্যন্ত টিকে থাকার অনন্য এক প্রতিযোগিতা। কখনো ধীরে, আবার কখনো দ্রুত গতিতে ছন্দবদ্ধ দৌড়ে অংশ নেন তারা। চাকরি বাকরি পড়ালেখা এগুলো নিয়ে ব্যস্ত থাকি, তো এরকম 2টা দিন বা 3টা দিন যদি এরকম রানিংয়ে সময় কাটাতে পারি তাহলে আমাদের মানসিক শারীরিক 2টা স্বাস্থ্যই ভালো থাকবে বলে আমার মনে হয়। প্রত্যেকটা মানুষ যদি দৌড়ের প্রতি বা শরীরচর্চার প্রতি আগ্রহী হয় তাহলে আমরা একসময় বিপ্লব করতে পারবো আমাদের অসুস্থতার বিরুদ্ধে। শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা করব, সবাইকে বলবো আমরা সবাই এটাতে অংশগ্রহণ করেন, সবাই স্বাস্থ্যের প্রতি সচেতন হন। স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতেই এই ম্যারাথন, জানালেন আয়োজকরা।
স্বাস্থ্য সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য, কারণ এখন বর্তমানে তরুণ সমাজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান ধরনের ইলেকট্রনিক মিডিয়ায় খুব বেশি জড়িত হয়ে পড়ছে এবং ডোপামিন রাশ মানুষকে গ্রাস করে ফেলছে। পরে পুরুষ ও নারী ক্যাটাগরিতে 6 বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা 12টি স্টলে তাদের প্রযুক্তিগত উদ্ভাবনী প্রদর্শন করছে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকশিত ও শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রিক জ্ঞান বৃদ্ধির জন্য এই আয়োজন। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।